ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি হচ্ছে অনেক জায়গায়, সময় মতো বর্জ্য অপসারণ হয়নি 2 সিটিতে। চামড়ার ব্যবসায় এবারও ধস, বাজারের দুরবস্থায় দিশেহারা মৌসুমি ব্যবসায়ীরা। এসালমের $8 বিলিয়ন পাচারের তদন্ত শুরু করল সাইপ্রাস। দেশটিতে থাকা তার সম্পদ জব্দের নির্দেশও দেয়া হয়েছে। 30 বাংলাদেশিকে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে বিক্রি, কর্মসংস্থানের নামে যুদ্ধের মুখে ঠেলে দেয়ায় 3 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত। এবং পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র আতঙ্কে অনুপ্রবেশকারীরা, সীমান্তে শত শত মানুষের ঢল। জলদি পশ্চিমবঙ্গ ছাড়াও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। রাজধানী এবং রাজধানীর বাইরে বিভিন্ন বিনোদন কেন্দ্রে কিন্তু ভিড় করছে মানুষ। ঈদের ছুটিতে তারা আনন্দের সময় কাটাচ্ছেন এবং পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নরসিংদীর ড্রিম হলিডে পার্কেও কিন্তু ঈদের আমেজ দেখা গেছে এবং দর্শনার্থীদের ভিড়ও বেড়েছে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও জানাতে সেখান থেকে তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, ড্রিম হলিডে পার্কে যারা এসেছেন তারা কি বলছেন, কিভাবে উদযাপন করছেন এই ঈদুল আজহা? শুভ্র, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে ঈদের আজকে দ্বিতীয় দিনে কিন্তু সকাল থেকে নরসিংদীর একমাত্র এবং সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্কে কিন্তু সকাল থেকে আমরা বিভিন্ন বয়সী দর্শকদের আনাগোনা দেখেছি। তারা কিন্তু এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে, তাদেরকে যে ঈদের ছুটি রয়েছে সেই ঈদ উদযাপন করতে। আমি সকাল থেকেই দেখেছি এখানে কিন্তু বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কিছু সময় থেমে থেমে বৃষ্টির কারণে কিছু বিঘ্নিত হয়েছে। এরপরও আমরা এখানে প্রচুর পরিমাণে পর্যটক এবং দর্শনার্থীদেরকে এখানে উপস্থিত দেখেছি। আমরা পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই ঈদকে কেন্দ্র করে তাদের যে প্রস্তুতি থাকে সেটি তারা সম্পন্ন করেছে। নিরাপত্তা থেকে শুরু করে নতুন নতুন রাইড কিন্তু তারা সংযোজন করেছে। সব মিলে 40টির বেশি রাইড কিন্তু উপভোগ করতে পারছে এখানকার আগত দর্শনার্থীরা। আমরা একটু কথা বলতে চাই একজন দর্শনার্থী, যে আপনি কোত্থেকে এসেছেন এবং কি দেখছেন ঈদের? আমি নরসিংদীর পলাশ থেকে এসেছি। এখানে আসার পরে আমরা আসলে যেটা দেখছি যে প্রতি বছরের ঈদের ন্যায় আজকেও উৎসবমুখর পরিবেশে এখানে দর্শনার্থীরা এসেছে। আমরা এই উৎসবে মিলিত হওয়ার জন্য পলাশ থেকে এসেছি। এসে এখানের পরিবেশটা খুব ভালোই লেগেছে, কারণ প্রতি বছরে এখানে আসা হয়, আজকেও আবার এসেছি। আশা করি এবারের ঈদে নতুন কিছু রাইডস আমরা এই ড্রিম হলিডে পার্ক থেকে দেখতে পাবো। ধন্যবাদ। রঞ্জন, শুনছিলেন একজন দর্শনার্থী সকাল থেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। আমরা দেখছি দেশের বিভিন্ন স্থান থেকে, ঢাকার খুব নিকটবর্তী হয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই পার্কে আসছেন এবং তারা কিন্তু তাদের মন উপভোগ রাইডগুলো তারা পছন্দ অনুসারে রাইডসে ভ্রমণ করছেন। আমরা পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন যে আরো যেহেতু 3 দিন ছুটি রয়েছে, তারা এবার যে ঈদুল আজহায় বিপুল পরিমাণ দর্শনার্থী তাদের এই পার্কে আগমন করবে এবং তাদেরকে সন্তুষ্ট অনুযায়ী সেবা দিতে কিন্তু পার্ক কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। এছাড়া কিন্তু নরসিংদীর যে সকল ছোট ছোট বিনোদন কেন্দ্র সেগুলোতে কিন্তু আমরা স্থানীয়ভাবে মানুষজন দেখতে পাচ্ছি। তা সব মিলিয়ে তারা ঈদুল আজহার যে ছুটি এবং বিনোদন সেটি কিন্তু তারা গ্রহণ করছে সাদরে। তো রঞ্জন, শুভ, এই ছিল নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে বিনোদনের সর্বশেষ পরিস্থিতি। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। চামড়ার ব্যবসায় এবারও নেমেছে দশ। দাম না মেলায়, অবহেলায় লুটাচ্ছে মাটিতে। বাজারের দুরবস্থায় মৌসুমি ব্যবসায়ীরা এখন দিশেহারা। হতদরিদ্র এতিম শিশু যারা চামড়া বিক্রির একটি অংশ পেয়ে থাকেন, এবার তারাও হবেন বঞ্চিত। সাভারের বেসিক চামড়া শিল্পনগরীতে এখন তুমুল ব্যস্ততা। দেশের নানা প্রান্ত থেকে আসা চামড়া সংগ্রহ করে চলছে সংরক্ষণের প্রক্রিয়া। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারায় হতাশ ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবছর দাম কম, লাভ নেই, অনেক মাত্রার সাথে এখন চামড়া বন্ধই করে দিচ্ছে। ট্যানারি মালিকরা জানান, প্রক্রিয়াকরণের খরচ বৃদ্ধিতে দাম কিছুটা কম। চামড়া তখন গুণগত মান ঠিক থাকে না, তখন দেখা যায় যে সরকারের রেটে বেঁধে দেওয়া রেটে পারচেস করা সম্ভব হয় না। মানে যেখানে একজন লাগবে সেখানে 2 জন শ্রমিক দিয়ে আমি কাজ করাইতেছি, কারণ যাদেরকে দ্রুত চামড়াগুলো আমি লবণ দিতে পারে, তা না হলে চামড়াগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে, যার পরিপ্রেক্ষিতে আমার পয়সা ডবল যাচ্ছে। তারপরেও আমি চামড়া রক্ষা করার জন্য যত কিছু করার দরকার সব কিছু করতেছি। দেশের দ্বিতীয় বৃহত্তম মোকাম নাটোরের চক বৈদ্যনাথে চামড়া নিয়ে আসছেন ফরিয়া সহ অন্যরা। এবার লক্ষ্য 10 লাখ চামড়া সংগ্রহের। তবে চাহিদা অনুযায়ী মিলছে না দাম, এমনটি বলছেন বিক্রেতারা। যদিও আড়তদাররা বলছেন সরকার নির্ধারিত দামেই চামড়া সংগ্রহ করা হচ্ছে। এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যা বইলে তারা ধরেন যে চামড়ার দামটা কম দেয়। এখানে এসে বুরকি নেবে না, শুধু খাসি নেবে, 20 টাকা পিসি দিবে। তাহলে তো আমার ক্যারিং খরচ যেটাকে ভ্যান ভাড়া 500 টাকা দেওয়া লাগে,
এটা তো আমার পকেট থেকে যাচ্ছে। আমরা টিভিতে দেখতেছি ফিটভাবে চামড়া কিনতেছে, কিন্তু এটা পুরোটাই আলাদা। সরকার যে রেট দিচ্ছে সরকারের নির্ধারিত দামে আমরা কিনবো, ভালো চামড়াটা ভালো দামে কিনবো এবং খারাপটা আমরা চামড়া কিনবো। কঠোর নজরদারির কথা বলছেন জেলা প্রশাসক। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তারা স্পটে আছে, আমাদের একটি মনিটরিং টিম আছে। ভোলায় চামড়ার দামে অসন্তোষ জানিয়েছেন বিক্রেতারা, করেছেন সরকার নির্ধারিত মূল্য না পাওয়ার অভিযোগ। ঈদের আগে সরকার একরকম রেট দেয়, ওই হিসাবে আমরা চামড়া কিনি, কিন্তু ঈদের চামড়া কেনার পরে তখন আর আমরা ওই সরকার রেটের সাথে আর বিক্রির সাথে কোনো আমরা মিল পাই না। সরকার প্রতি বছর আমাদেরকে 40-45 টাকা ফুট দেয়, কিন্তু আমরা 15 টাকা ফুটেও আমরা বিক্রি করতে পারি না, 20 টাকা, তারপরে বিক্রি করে আমরা টাকা পাই না। তবে রাজশাহীতে আছে কিছুটা বৈচিত্র্য। গতবারের তুলনায় দাম খানিকটা বেড়েছে, তবে অনেকেই বলছেন তা ন্যায্য মূল্য নয়। অন্যান্য বছর থাকি না, এবছরে একটু ভালো আছে। যেমন গত বছরে ফেলাই দেওয়া চামড়া লেয়াই নাই, এবারে তাও 1800-900 বিক্রি হচ্ছে। 5টা লিয়াইছি 1000 টাকা করছে এই বাজার। চামড়ার বাজার 900, 1050, 1000 এরকম বেচা কেনা হচ্ছে। ছাগল 30, 40, 50। উত্তর অঞ্চলে চামড়ার বড় একটি অংশ বেচাকেনা হয় জয়পুরহাটে। এখানকার বাজারের চিত্রও প্রায় একই। কাঙ্ক্ষিত দাম না মেলায় লোকসানের সংখ্যা তাড়া করছে ব্যবসায়ীদের। যেখানে 1 লক্ষ টাকার একটি গরু, সে চামড়া আমরা 150-200 টাকার বিক্রি হয়, এটা খুবই হতাশাজনক। চামড়ার দাম একেবারে নিম্ন দাম, বাজারে নিয়ে আলে 100 টাকা পিস গরুর চামড়া বলে। কয়েক বছর ধরে চামড়ার বাজারে মন্দার পর এবার আশায় বুক বেঁধেছিলেন সাধারণ বিক্রেতা থেকে শুরু করে মৌসুমী ব্যবসায়ীরা। তবে এবার হতাশ তারা। বিহনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। সরকার দাম বাড়ালেও মিলছে না কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য, এতে হতাশা প্রকাশ করছেন বিক্রেতারা। আরও জানাতে রাজধানীর লালবাগের পোস্তা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, কেন আসলে ন্যায্য মূল্য মিলছে না? আসলে সংকটটা কোথায়? এবারে আমরা প্রতি বছরই একই চিত্র দেখি, এবারেও কি আসলে আগের বছরের বা আগের বছরগুলোর ঘটনার পুনরাবৃত্তি ঘটলো? রঞ্জন, আপনি যেমনটি বলছিলেন যে প্রতি বছরই আমরা দেখি একই অভিযোগ, যে চামড়ার যারা মৌসুম ব্যবসায়ী তারা বলেন যে আমরা চামড়ার দাম পাচ্ছি না, কিন্তু আড়তদাররা এবং ট্যানারি মালিকরা বলেন যে চামড়ার যথাযথ গুণগত মান ঠিক না থাকায় সেই দামটি পাচ্ছে না। আমরা এখানে একজন আড়তদার আছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে আমরা জানার চেষ্টা করবো যে প্রকৃত চিত্রটা কি। আমরা তো শুনছি যে চামড়ার দাম আপনারা বলেন যে ঠিকঠাক দিচ্ছেন, কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা বলে লস হচ্ছে। আসলে পোস্তা এই যে ঐতিহ্যবাহী বাজার, এখানকার আপডেটটা কি একটু বলবেন? বর্তমানে এখন পোস্তায় কোনো আড়ত নাই, 2-4টা আছে। কোনো রকম এটা যতটুকু পারি এটা সংগ্রহ করি। এখন সম্পূর্ণ আড়ত চলে গেছে হেমায়তপুর, ওখানে সংরক্ষণের ব্যবস্থা আছে, আমাদের পোস্তায় কোনো ব্যবস্থা নাই। দামটা কেমন যাচ্ছে এবার? দামটা বড় মালটা 1000-1200 এরকম চলতেছে। আর মূল কথা হইল চামড়ার দামটা কমার উদ্দেশ্য হইল ট্যানারি মালিকরা আমাদের পাওনা টাকা এইবার দিতে পারে নাই, এই জন্য আপনারা কম দামে কিনছেন। এই জন্য কম দামে টাকার ক্রাইসিস। এখন যদি ট্যানারির মালিকরা আমাদের টাকাটা আটকায় রেখা ওনারা কিনে, তাহলে ওটা ওনাদের ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রঞ্জন, আপনি শুনছিলেন যে আড়তদারদের কাছে পর্যাপ্ত অর্থের অভাব, এজন্য তারা যথাযথ দাম দিতে পারছেন না, এটিও একটি কারণ। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমরা গতকালকে দেখেছি যে সারা পশু কুরবানি হওয়ার পর সেই চামড়া রাজধানীর এই ঐতিহ্যবাহী বাজার পোস্তা এসেছে। কিছু চামড়া সরাসরি সাভারের ট্যানারিতে গেছে। সারা রাত কিন্তু এই চামড়াগুলোতে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এখনো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চামড়াগুলো লবণ দেওয়া হচ্ছে। আজকেও কিছু চামড়া এই বাজারে আসছে, যারা দ্বিতীয় দিনের মতো কুরবানি দিচ্ছেন সেই চামড়াগুলোকে নিয়ে আসছেন। এবং আমরা কিন্তু গতকালকে দেখেছিলাম সর্বোচ্চ 700 থেকে 800 টাকা পর্যন্ত দাম দেওয়া হয়েছিল, কিন্তু আজকে আমরা এখানে এসে দেখলাম যে কিছুটা বেড়েছে গতকালকের তুলনায়। সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত ভালো মানের চামড়াগুলোকে দিচ্ছেন। এবং এবছর ঢাকায় বৃষ্টি না হওয়ায় কুরবানির ঈদের দিন চামড়ার কিন্তু খুব বেশি নষ্ট হয়নি। অন্যান্যবার যেমন প্রচুর চামড়া নষ্ট হওয়ার চিত্র আমরা দেখি, এবার কিন্তু সেই চিত্রটি কিছুটা ভিন্ন, যে খুব বেশি চামড়া নষ্ট হয়নি। তবে গরুর মাথা এবং খাসির যে চামড়া সেগুলো কিন্তু একেবারেই কম দাম, এবং খুবই এগুলো কিছু নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা হয়তো সারাদিন আজকেও চামড়া আসবে এবং আগামীকালকেও কিছু চামড়া আসবে। সেই চামড়াগুলো সংরক্ষণের পর এইখানে ট্যানারি মালিকরা আসবেন এবং তারা এই চামড়াগুলো কিনে নেবেন। এবং 1 সপ্তাহ পর থেকে ঢাকার বাইরে থেকে চামড়াগুলো ঢাকায় আসতে থাকবে, এবং সেই চামড়াগুলো সবগুলো চামড়া ঢাকার সাভারের হেমায়তপুরে যে ট্যানারি শিল্প আছে সেখানে কিন্তু ধীরে ধীরে এসে জমা হবে। রঞ্জন, এই ছিল আমার কাছে থাকা পোস্তার সর্বশেষ খবর।
ইউসুফ, আপনাকে ধন্যবাদ। বর্জ্য অপসারণে কাজ করছে 2 সিটি কর্পোরেশন। রাজধানী বর্জ্য পরিস্থিতি জানাতে শাহজাহানপুর এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার সাথে সবশেষ যখন যুক্ত হয়েছিলাম তখন আপনি দেখাচ্ছিলেন যে কিছু জায়গায় হচ্ছে এখনো বর্জ্য পরিষ্কার হয়নি, এবং আমরা যদিও দেখছি, এবং সিটি কর্পোরেশনের প্রশাসকও একজন দেখলাম যে তিনি বললেন যে তারা চেষ্টা করছেন, নগরবাসীর সচেতনতার দায়ও কিছুটা দেখছেন তিনি। শাহজাহানপুরে কি পরিস্থিতি, বা বেলা বাড়ছে, এখন কি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা গতি এসেছে কিনা সেটিও জানবো। নিশ্চয়ই রঞ্জন, কাজের গতিটা কিছুটা হলেও বেড়েছে, কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যিনি প্রশাসক, যিনি আসলে বলা হয় যে অভিভাবক, তিনি কিন্তু এসেছিলেন এই শাহজাহানপুরে। তাই পরিচ্ছন্নতা কর্মীরাও কিন্তু অনেকটাই দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছেন এই বর্জ্য অপসারণে। বিশেষ করে আজকে যিনি এসেছিলেন ঠিক এই শাহজাহানপুর কুরবানি পশুর হাট, এখানে মূলত এই পশুর হাটের যে লিমিটেশন বা পশুর হাটের যে মেয়াদ 72 ঘন্টা যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই 72 ঘন্টার মধ্যে ইজারাদাররা তাদের দায়িত্ব পালন করছে না, সেই বিষয়টা কিন্তু প্রশাসক নিজের মুখে স্বীকার করেছেন। এমনকি তারা বলছেন যে এইটার জন্য তাদেরকে পরবর্তীতে যে সমস্ত ইজারাদাররা তাদের দায়িত্ব অবহেলা করছে, তাদেরকে পরবর্তীতে এই মাঠগুলো আর দেওয়া হবে না। সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে তিনি ঘোষণাভাবে আমাদের সঙ্গে তিনি এই বিষয়টি জানিয়েছেন। এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এখনও বর্জ্য অপসারণ হয়নি, যেহেতু তিনি আশ্বাসও দিয়েছেন যে আগামীকালের মধ্যে এই মাঠ বা এই পশুর হাট, কুরবানি পশুর হাট 72 ঘন্টা, সেই 72 ঘন্টার মধ্যেই তিনি ভালোভাবে সব পশুর হাটগুলোতে বর্জ্য অপসারণ করতে পারবেন, সেই বিষয়টা কিন্তু জানিয়েছেন। এছাড়াও আমি যদি বলি যে আশেপাশে অলিগলিতে যারা বাসাবাড়িতে কুরবানি দিয়েছেন সেই সমস্ত বর্জ্য অপসারণে, সেটাও কিন্তু আমি এই দক্ষিণ সিটিতে সবুজবাগ, এরপর হচ্ছে বাসাবো, খিলগাঁও, তালতলা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আমরা দেখেছি বাসাবাড়ির সামনে বর্জ্য পড়ে আছে। বিশেষ করে প্রধান সড়কের সামনেও আমরা সেইটা বর্জ্য যে আছে এখনও, সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, সেই প্রতিবেদনও কিন্তু ছিল। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু বলছিলেন বারবার যে গাড়ির যে সমস্যাটা, সেই সমস্যাটাও কিন্তু প্রশাসক একই সূত্রে একইভাবে কিন্তু তিনিও বলেছেন যে তাদের গাড়ির সমস্যার কারণে তারা এই যে নির্ধারিত সময় বাসাবাড়ির বর্জ্য যে অপসারণ করার যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় তারা করতে পারেনি, সেটাও কিন্তু দায় স্বীকার করেছেন প্রশাসক নিজের মুখে। সেটা আমি সরাসরি দেখানো বা তিনি কিন্তু সরাসরিভাবেই এই ডিভিসির ক্যামেরাতে তিনি কিন্তু বলেছিলেন যে এটা আসলে তারা করতে পারেনি। তো এখন দেখার বিষয়, যেহেতু আজকে কুরবানি হচ্ছে, সেই কুরবানির বর্জ্য অপসারণ হওয়ার মতো আসলে পরিস্থিতি তৈরি হবে কিনা, যেহেতু ঈদের যে বর্জ্যগুলো এখনও অপসারণ হয়নি, আবার নতুন করে কুরবানি হচ্ছে, সেই নতুন করে কুরবানির বর্জ্য আবারও পরিমাপটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আসলে এটা দেখার অপেক্ষা, বা ভুক্তভোগী যারা আছেন তারা আসলে কতদিন এই বর্জ্য অপসারণ নিয়ে তারা ভুগবেন, সেটা আসলে এখন দেখার বিষয়, অপেক্ষা করতে হবে যে নির্ধারিত সময়ে সব ঠিকঠাক হয়ে যাবে কিনা। তো এই ছিল রঞ্জন, এখান থেকে সব শেষ। রঞ্জন। আরিফ, আপনাকে ধন্যবাদ। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। একজন পুরুষ, একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের এক গর্বিত সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন একটি হতাশাজনক মুহূর্তে, একটি জনগণের কাছে যখন জনগণ বিভ্রান্ত, এই বিভ্রান্তিমূলক পরিবেশের মধ্যে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে মুক্তিযুদ্ধে অবতীর্ণ করিয়েছিলেন, সেই রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে আমরা কর্মসূচি, 8 দিনের কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছি। আজও আপনাদের সামনে আমরা বলবো যে আগামীকাল 30শে মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকাল 11টার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করা হবে। ফাতিহা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমানের মাজারে। এই উপলক্ষে ইতিমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো তারা পোস্টার করবেন, আলোচনা সভা করবেন। অলরেডি অনেকেই আলোচনা সভার তারিখ দিয়ে গেছেন এবং যে সমস্ত পেশাজীবী সংগঠন আছেন তারাও কর্মসূচি গ্রহণ করেছেন। সংগঠনগুলোর মধ্যে কেউ চিত্র প্রদর্শনী করবেন, কেউ তার জীবন আলোক্য তুলে ধরে তারাও চিত্র প্রদর্শনী করবেন এবং এইভাবে সারা দেশে কর্মসূচি পালন করা হবে। তার প্রধান হচ্ছে যে ভোর 6টায়, আগামীকাল ভোর 6টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং সারা দেশে এই দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। প্রতিটি কার্যালয়ে, সারা দেশে বিএনপির যত কার্যালয় আছে প্রত্যেকটি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ মানে হাফ মাস্ট এবং কালো পতাকা উত্তোলন করা হবে। আর আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা বাজারে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। আমি আগেই বলেছি, ফাতিহা পাঠ করবেন এবং সারা দেশব্যাপী একইভাবে বিভিন্ন জেলা এবং মহানগর তারা কর্মসূচি গ্রহণ করবে এবং সেইভাবে কর্মসূচি বাস্তবায়ন করবে। বলা হয়েছে নির্মাণ প্রতিষ্ঠান ও কারখানায় চাকরি দেওয়া হবে, এরপর বিক্রি করে দেওয়া হয়েছে রাশিয়ার সেনাবাহিনীর কাছে। 30 বাংলাদেশিকে এমন পরিণতিতে সীমাহীন উৎকণ্ঠা তৈরি হচ্ছে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে। যে কোনো মূল্যে স্বজনদের নিরাপদ প্রত্যাবাসন চান তারা। কর্মসংস্থানের নামে যুদ্ধের মুখে ঠেলে দেয় 3 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে সরকার। গাজীপুর সদর উপজেলার বাসিন্দা রিপন হোসেন উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে অভাবের সংসারে হাল ধরতে নির্মাণ ও কারখানার ভিসায় গত 7 মে রাশিয়া যান। সেখানে গিয়ে দেখেন তিনি প্রতারণার শিকার। কর্মসংস্থানের বদলে তাকে পাঠানো হয়েছে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। গোপালগঞ্জ সদর উপজেলার রনির গল্পটাও প্রায় একই রকম। এভাবে চলতি মাসে মোট 30 বাংলাদেশিকে রাশিয়া পাঠিয়ে প্রতারণা করে 3টি রিক্রুটিং এজেন্সি। রাশিয়া আটকে পড়া 30 বাংলাদেশিকে নিরাপদে প্রত্যাবাসনের দাবিতে 24 মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করে তাদের পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে 2 এজেন্সির লাইসেন্স স্থগিত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আর একটি স্থগিত ছিল অনেক আগেই। তার লাস্ট কথা হলো আমাদের ট্রেন্ডিং করা আছে বর্তমান গান শর্ট AK-47 গান দেশে যে কোনো সময় আমাদের যুদ্ধে নিয়ে যাবে। যেহেতু একবার এজেন্সিরই লোক আছে, তাহলে ওরা বাটফারি করবো না। এখন দেখছি যে আমি জীবন তো লাশ, আর আমার ছেলে তো কখন লাশ হয়ে আসবে সেটা আমি নিজেও জানি না, আল্লাহ পাক জানে। বয়স দিছে যে মামা আমরা তো অনেক বিপদে আছি, তোমরা যে আমাদেরকে রক্ষা করতে চাও তা তোমরা সরকারের কাছে এবং প্রবাস কল্যাণ ভ্রমণের কাছে তোমরা আবেদন জানাও। ভুক্তভোগীদের অনেকেই পরিবারের কাছে অডিও রেকর্ড পাঠিয়ে দেশে ফেরার আকুতি জানিয়েছেন। আমাদের পিস্তল চালানো, মাইন পোতা, এই সব কিছু শিখেছে, সে কোনো সময় আমাদের ফ্রন্টলাইনে পাঠায় দেয়। সন্তানদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যকর পদক্ষেপ চান রাশিয়া আটকে পড়াদের পরিবার ও স্বজনরা। গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন, সহি সালামত যাতে এই ছেলেগুলোর বাংলাদেশ আইনা দেওয়া হয়। আমাদের যে 30টি পরিবারকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, আর এরকম বিপদে যেন কেউ না পড়ে। প্রতারণায় অভিযুক্ত 3টি রিক্রুটিং এজেন্সি হলো RS ইন্টারন্যাশনাল, TS ওভারসিজ এবং জাবালে নূর ইন্টারন্যাশনাল। যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভালো কর্মসংস্থানের নামে ভিনদেশে যুবকদের যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়ার ঘটনা দায় রয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং দূতাবাসের। রাশিয়া যুদ্ধের নাম করে আমাদের লোকজনকে গিয়ে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, প্রাণহানির ঘটনা ঘটছে। এত কিছুর পরেও আমরা দেখলাম আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বিএমইটি এখনো লোকজনকে রাশিয়া যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে। প্রতারণায় জড়িত এজেন্সির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এই খাতটাকে একটা শৃঙ্খলায় নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের লোকজনকে বিভিন্ন দেশে নিয়ে তাদেরকে বিপদে ফেললে সেটা যেই এজেন্সি এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এবং একই সাথে ওই দেশেও যারা কোম্পানি খুলে এই মহা প্রতারণার উৎসবের আয়োজন করবে তাদেরকে এর জন্য ভুগতে হবে। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে এ পর্যন্ত 39 বাংলাদেশি নিহতের ঘটনায় গণমাধ্যমে খবর এসছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র চালু হতেই
অনুপ্রবেশকারীদের মধ্যে ছড়িয়েছে গ্রেপ্তার আতঙ্ক। এই ভয়ে উত্তর 24 পরগনায় হাকিমপুর সীমান্তে এখন শত শত মানুষের ঢল। এরই মধ্যে জলদি পশ্চিমবঙ্গ ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন হুমকির পর পরিস্থিতি হয়ে উঠেছে আরও উদ্বেগজনক। কোনো আইনি জটিলতা বা বিচার নয়, ধরা পড়লেই সোজা হোল্ডিং সেন্টার। আর প্রথম দিনেই 12 জন আটক হওয়ার খবর ছড়াতেই পশ্চিমবঙ্গের অবৈধ অধিবাসীদের মধ্যে বেড়েছে গ্রেপ্তারের ভয়। বিজেপি বারবারই অভিযোগ করছে, এতদিন তৃণমূল নেতাকর্মীদের ছত্রছায়াতেই এসব অনুপ্রবেশকারী ভারতে বসবাস করেছে। গণমাধ্যমের খবর বলছে, কয়েকদিন ধরেই প্রতিদিন 100-রও বেশি মানুষ পরিবার পরিজন নিয়ে সীমান্তে ভিড় করছেন। বেশিরভাগেরই কোনো বৈধ কাগজপত্র নেই। এখন বলছে এখানে থাকা যাবে না, পুলিশই ধরছে যে এখানে থাকা যাবে না, বাংলাদেশে চলে যেতে হবে। 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে, পুরানো ভাঙড়ির কাজ করতাম। SIR প্রক্রিয়ার পর যারা আত্মগোপন করেছিলেন তারাও এবার আতঙ্কিত। কয়েকদিন ধরেই হাকিমপুর সীমান্তে ভিড় করছেন শত শত মানুষ। দীর্ঘদিনের চেনা আস্তানা ছেড়ে তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে কাঁটাতার পার হওয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কল্যাণীর প্রশাসনিক বৈঠক থেকে অনুপ্রবেশকারীদের সাফ জানিয়েছেন, ভোট ব্যাংকের রাজনীতি শেষ। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, নেই তো जो करना है सरकार करेगा। যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। অনুপ্রবেশকারীদের জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর মাধ্যমে পুশব্যাক করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। বিজেপি সরকারের এই অনড় অবস্থানের মুখে আটক কেন্দ্রের বন্দি জীবন এড়াতে হাকিমপুর সীমান্তে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের সারি। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।